আসসালামু আলাইকুম জারাফ। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তুমি থাকো বাড্ডা থেকে এখানে আসতে কতক্ষণ লাগে? মিনিমাম 40 মিনিটসের মতো লাগে। 40 মিনিটস। Yeah. কি করে আসতে হয়? যদি বাড্ডা থেকে বের হই, আমার বাসার থেকে হচ্ছে ওখানে হেঁটে আগে হাতিঝিল পর্যন্ত আসতে হয়। হাতিঝিল ওখানে আমাদের হচ্ছে ঢাকার যে চক্রাকার বাস আছে ওগুলাতে উঠে হচ্ছে তারপর ফার্মগেট পর্যন্ত আসা লাগে। ফার্মগেট থেকে রিক্সা নিয়ে হচ্ছে ইয়ে পর্যন্ত আসি, আসাদ গেট। ওইখান থেকে হচ্ছে তারপর টেম্পু বা হচ্ছে বাস যা থাকে এখান পর্যন্ত চলে আসছি তারপর। ওই একইভাবে তো স্কুলেও যাওয়া পড়ে না? হ্যাঁ। এরকম কত বছর ধরে করতেছো? ফর দ্য পাস্ট 6 years. 5-6 ইয়ার্স। Yep. সেন্ট জোসেফে তো ক্লাস 4 থেকে আসো, রাইট? Yeah. 5-6 ইয়ার্স কোচিংও তো এইভাবেই যাও, মানে তোমার প্রত্যেক দিনের জার্নি বলা যায়। 40 থেকে 1 আওয়ার, Yeah. একটা থেকে একটা উঠে। আরও মিনস আছে আসার, বাট হচ্ছে ওগুলো হচ্ছে মোর টাইম কনজিউমিং। দো হচ্ছে কস্ট ফ্রেন্ডলি, যেমন হচ্ছে বিআরটিসিতে আমি বাসার থেকে যদি বের হয়ে যদি রাস্তা পার হয়ে লিঙ্ক রোড পর্যন্ত আসি, ওইখান থেকে সোজা একটা বিআরটিসি নিলে ওই সিঙ্গেল বাসে আমি হচ্ছে স্টুডেন্ট ভাড়ায় সোজা হচ্ছে একদম জোসেফ পর্যন্ত চলে আসতে পারি, অনলি ফর 20 টাকা। বাট দ্য থিং ইজ ওইখানে হচ্ছে মিনিমাম টাইমিং 1 hour 30 minutes লাগে, নাহলে হচ্ছে 2 hours জ্যাম থাকলে। অ্যান্ড ইট ইজ হাইলি রেয়ার যে জ্যাম থাকবে না গুলশানের রাস্তায়, গুলশান থেকে মহাখালী পর্যন্ত। ও এখনরা তো স্টুডেন্টরা নামছে তোমার রাস্তার ওদিকে। ওইটা এখনকার কাহিনী, বাট এখন জামের কাহিনী কেমন? এখন কি ওরকম জাম পড়ে? গুলশানে এই কয়েকদিন হচ্ছে তেমন একটা জ্যাম দেখি নাই। দো হচ্ছে আজকের থেকে পুলিশদের দেখতেছি যে কোনো স্টুডেন্টদের আজকে আমার কোনো জায়গায় দেখি নাই এক্সেপ্ট ফর ফার্ম গেটের দিকে, বাট তাও পুলিশের অ্যাসিস্ট্যান্টের সাথে। সো স্টুডেন্টদের হচ্ছে এফেক্ট কমে যাচ্ছে যে রাস্তা কন্ট্রোলিং। সো হ্যাঁ, পুলিশের নামছে আজকে যা দেখলাম। ওই দিন আমি বের হয়েছিলাম, এলিফেন্ট রোডে যাচ্ছিলাম, ওদিকে 2-3টা পুলিশ দেখছি। আমি বাবাকে জিজ্ঞেস করি, বাবা পুলিশ এখন কি করে? দো এই নোটিস হচ্ছে কত যেদিন হচ্ছে মানে দ্য নোন পার্সন লেফট দ্য কান্ট্রি, তার হচ্ছে 5th ডেতেই হচ্ছে আমাদের হচ্ছে কমিউনিটির থেকে নোটিস আসছিল যে পুলিশরা ওই দিন থেকেই হচ্ছে নামবে। আমাদের হচ্ছে স্ট্রিক্টলি অর্ডার্স দেওয়া হয়েছিল যে রাস্তায় হচ্ছে না নামতে। যদি কোনো স্টুডেন্ট আইডি কার্ড নিয়ে হচ্ছে ট্রাফিক কন্ট্রোলিং করে তাকে হচ্ছে বাই ল তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হবে, বাট কোনো হচ্ছে জেল টেল ওরকম কিছু করা হবে না। কিন্তু স্টুডেন্টরা তাও দেখছে যে রাস্তায় কোনো পুলিশ নাই, কেউ নামে নাই। সো টিল পরশুদিন পর্যন্ত আমরাই নিজেরাই ডিউটি দিছি ওখানে, কোনো পুলিশ টুলিশ এরকম দেখা হয়নি। আজকে আবার গতকাল বের হয়নি, সো কালকের কথা বলতে পারতেছি না, বাট আজকে যা দেখলাম, আজকে কোনো স্টুডেন্ট আবার দেখতেছি না, সব পুলিশ জায়গায়, সব জায়গায়। রেয়ারলি ধর হচ্ছে একটা নাহলে 2টা ওরকম স্টুডেন্টস আছে। কি ডিউটি করছো তুমি? যে প্রথমে তো হচ্ছে আমাদের হচ্ছে ক্লিনিংয়ের কাজ দিয়ে শুরু করছি, বিকজ র্যালিজ নামছে, তারপর হচ্ছে ডাকাতি ভাঙচুর এগুলা নিয়ে হচ্ছে সব ফুল বাংলাদেশ ওয়াজ আ মেস। সো আগে ক্লিনিংয়ের কাজে নামা লাগছে আমাদের ফর একদম সকাল থেকে দুপুর পর্যন্ত আগে ক্লিনিংয়ের কাজ করছি। তারপর হচ্ছে আমি যদিও প্রত্যেকবার কাজের জন্য এদিকে আসছি, যদিও আমাকে ওইদিকে করতে বলছিল, বাট ফ্রেন্ড সার্কেল সব এদিকে, সব পরিচিত মানুষ এদিকে আমার, সো এই জন্য এদিকে এসে করছি। সো ধানমন্ডি 27 থেকে আমরা হচ্ছে জিয়াতলা পর্যন্ত যে রাস্তাটা আছে না, ওইখান থেকে হচ্ছে ক্লিনিং শেষ করে ওইখান পর্যন্ত হচ্ছে ট্রাফিক ডিউটি দিছি। তারপর হচ্ছে আমাদের এখনও 2টা মোটিভ বাকি আছে, সো ওইটা এখনও কমপ্লিট করা হয়নি। একটা হচ্ছে পেন্টিংয়ের কাজ। পেন্টিং তো কয়েকটা জায়গায় হয়ে গেছে আমাদের, কিন্তু বাজেট শর্টে যারা হচ্ছে পেন্ট কেনাকাটার জন্য ওইটা এখনও অন হোল্ডে আছে। সেম গোস ফর দ্য প্ল্যান্সের কাজ আমরা ইনশাল্লাহ আজকে হচ্ছে আমাদের ফান্ডিং সব চলে আসবে, সো ওইটার পর থেকে আমরা হচ্ছে আফটার টুমরো প্ল্যান্স কিনবো, কালকে প্ল্যান্স কিনবো। আজকে হচ্ছে প্ল্যান্সের আমার হচ্ছে এই পডকাস্ট শেষ করে হচ্ছে কয়েকটা নার্সারিজে যে বাজেটিংয়ের কাজ করার কথা। হ্যাঁ, সো বাজেটিংয়ের কাজ করে একটা লিস্ট বানাবো অ্যাবাউট 50 to 100 প্ল্যান্স। ওইটা হচ্ছে তারপর হচ্ছে কয়েকজন মিলে কিনবে। গাড়ি ভাড়ার প্ল্যান আছে আবার। সো ওইখান থেকে সোজা হচ্ছে তারপর হচ্ছে যেদিন সব কিছুর প্রিপেয়ার থাকবে আমরা হচ্ছে ফুল হচ্ছে মোহাম্মদপুর থেকে জিয়াতলা পর্যন্ত হচ্ছে প্ল্যান্টেশনের ক্লাস শুরু করবো। মোহাম্মদপুর টু জিগাতলা? হ্যাঁ। ওইটার মাঝখানে কি আসাদ গেট পড়ে? না, আসাদ গেট পড়ে না। মোহাম্মদপুর যে বাস স্ট্যান্ড আছে না আমাদের, বাস স্ট্যান্ড। হ্যাঁ, ও আচ্ছা, ওখান থেকে সোজা রাস্তাটা। হ্যাঁ, আইদার ওইখান থেকে স্টার্ট করবো। একটা আমাদের সিনিয়র আপু বলছে যে বাস স্ট্যান্ডের জায়গায় হচ্ছে অনেকজন কাজ শুরু করে দিয়েছে। সো যদি আমরা দেখি যে ওইখানে হচ্ছে অলরেডি পেন্টিং প্লাস প্ল্যান্টেশন হয়ে যাচ্ছে, তাহলে আমরা আই গেস ধানমন্ডি 27 থেকে স্টার্ট করবো। সো হ্যাঁ, এটি। আচ্ছা, তুমি যা ডিউটি করছো প্রত্যেকটা থেকে আমি একটু 1-2টা করে কোশ্চেন করি। Sure. প্রথমত তুমি পেন্টিং করতে পারবা?
পেন্টিংয়ের কাজে আমি ছিলাম না। আচ্ছা, তো পেন্টিং কি তুমি হোস্ট করতেছো? ওরা ওরা সবাই আসবে, হ্যাঁ, আমি ওয়ান অফ দ্য কোঅর্ডিনেটর্স। ওয়ান অফ দ্য কোঅর্ডিনেটরস, পরে তুমি ওদেরকে ম্যানেজ করবা। হ্যাঁ, লাইক যে কোন জায়গায় যে আমাদের কয়েক জায়গায় কাজ বাকি আছে, কোথায় কোথায় করতে হবে, ওইটা হচ্ছে নির্দেশনা দেওয়া হয় আমাদের। আচ্ছা, তোমাদের গ্রুপের একটা ওভারভিউ দাও, গ্রুপে কারা কারা আছে, বা তুমি নাকি তুমি ক্লাসমেটসদেরকেই শুধু আনো? না, শুধু ক্লাসমেটস না। ইনিশিয়ালি মনে করছিলাম যে শুধু ক্লাসমেটস। প্রথমে আমি হচ্ছে গ্রুপে ছিলাম না, আমাকে লাইক কয়েকদিন পর অ্যাড করা হয়েছে, তারপর কোঅর্ডিনেটরশিপ দেওয়া হয়েছে। কিন্তু তার আগে প্রথমে ভেবেছিলাম কারণ আমাকে হচ্ছে রোনান বলেছিল যে গ্রুপ, আমাদের একটা ফ্রেন্ড, ও হচ্ছে বলছিল যে একটা কাজ আছে, মানে যেহেতু হচ্ছে লাইক র্যালি ট্যালি সব শেষ হয়ে যাচ্ছে এখন, লাইক স্টুডেন্টরা সব কাজে নামতেছে, so আমাকে হচ্ছে ইনভাইট করা হয়েছিল। সো গ্রুপে আমি জয়েন দিয়েছি। দিয়ে দেখলাম প্রথমে হচ্ছে আমাদের জোসেফ থেকেই অনেকে হচ্ছে লাইক ম্যাক্সিমাম হচ্ছে আমাদের ক্লাসমেটসরা ছিল এখানে। লাইক কত মানে কারেন্টলি আমরা হচ্ছে 40 পিপল ইন দ্য গ্রুপ। 40-র মধ্যে হচ্ছে 25 হচ্ছে আমাদের স্কুল থেকে, আর তারপর হচ্ছে আস্তে আস্তে লাইক সবাই যখন কথা বলা শুরু করছে, তারপর দেখছি যে লাইক আউটসাইড স্কুলও হচ্ছে অনেক স্টুডেন্টস আছে। সো বলতে গেলে মিক্সই একটা, ওকে। খালি হচ্ছে লাইক একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজন একজনকে চিনে ওইভাবে অ্যাড করা হয়েছে সবাইকে। তো ওরা সবাই মিলে পেন্টিং, প্ল্যান্টেশন, ট্রাফিক পুলিশিং করছে। আচ্ছা, ট্রাফিক পুলিশিংয়ের মধ্যে কোনো ডিফিকাল্টিস ফেস হয়নি? ট্রাফিক না, ডিফিকাল্টিস ওরকম করে ফেস হয় নাই, কারণ বাঙালি ট্রাফিক বুঝতেছই তো। না দো। এইটা একটা জিনিস ভালো লাগছে যে ইউজুয়ালি তো আমরা যারা দেখি যে ট্রাফিকের মধ্যে আইদার পুলিশের সাথে ঝগড়া করে বা এই করে, রাস্তায় হচ্ছে মারামারি লেগে যায়, ঘন্টার পর ঘন্টা এক জায়গায় জ্যাম লেগেই থাকে। স্পেশালি বিশেষণের মতো জায়গা, গুলশান, আসাদ গেট, ফার্ম গেট, এগুলাতে ও আসাদ গেটের কথা, না 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 না, জ্যাম লাগানোই থাকে। কিন্তু সেদিন হচ্ছে আমরা হচ্ছে কন্ট্রোল করলাম, দেখি যে দ্য থিং ইজ পুলিশরা চাইলেই একটা ফ্লোর মধ্যে রাখতে পারে যে এইটা এই মিনিটের মধ্যে যাবে, তারপর হচ্ছে পরের রোডটা দেখে 3rd নাম্বার রোডটা, যেটা ধরো হচ্ছে আসাদ গেট 3 ওয়ে রোড না, 3 ওয়ে রোড, যে ওয়েটা যাচ্ছে যেটা হচ্ছে সংসদ ভবনের দিকে, ওইটা ছাড়লো, ছাড় করে একটা ইনিশিয়াল টাইমে বন্ধ করবে। ওইটা দেখে যদি হচ্ছে মানে আমরা হচ্ছে তারপর হচ্ছে ওইটার অপোজিটের যে রোডটা আছে ওইটা দেখে যদি আমরা আসাদ গেটের যে রোডটা আছে ওইটা যদি ছাড়ি, তাহলে হচ্ছে এরকম করে হচ্ছে কোঅর্ডিনেশন করে করা যায়। কিন্তু পুলিশ হচ্ছে র্যান্ডমলি এইটা ছাড় ওইটা ছাড় করতে করতে হয়ে যায়। আর মেইন যে জিনিসটা দেখছি যে আমাদের যে জেনারেল পাবলিক, ওদের সাপোর্টটা আরও অনেক ছিল। লাইক আমাদের একবার ছিল হচ্ছে গাড়ি থামায় থামায় হচ্ছে পানি দেওয়া যাচ্ছে, এই দেওয়া যাচ্ছে, তারপর হচ্ছে তো ওইটা একটু লাইক টাইম কনজিউমিং ছিল, প্লাস হচ্ছে লাইক ব্লকেডের মতো ছিল। কিন্তু তাও আমরা হচ্ছে ফ্লোর মধ্যেই রাখছি, যে জ্যামের মধ্যে আছে তখন হচ্ছে সিএনজি থেকে নেমে নেমে পানি দিতেছে। আর হচ্ছে যে পাবলিকরা যে কথাটা প্রপারলি শুনছে যে লাইক এইভাবে যাও ওইভাবে যাও, বিকজ ইউজুয়ালি হচ্ছে আমরা সোজা গেলে বামের যে রাস্তাটা ওইটা হচ্ছে ইউজুয়ালি যারা বামে যাবে ওদের জন্য ফ্রি। আমরা হচ্ছে এটা স্ট্রিক্টলি বলে দিচ্ছি যে বামে যারা গাড়ি যাবে সো বামের গাড়িতে বামের লেনের থাকবে। অ্যান্ড সারপ্রাইজিংলি ইউজুয়ালি যেটা হচ্ছে হয় না যে বাংলাদেশে, যে কথা শুনে না, রিক্সাওয়ালা দেখছে যে এই পাশে খালি, একদম সুপার সোজা দিয়ে সামনে আগানোর চেষ্টা করে যে জ্যাম ছাড়লে সোজা চলে যাবে। কিন্তু এইটা আবার আমাদের সাথে করে নাই। বামের রাস্তা ফুল খালি, শুধু বামের রাস্তা বামে যাচ্ছে আর সোজা রাস্তা ডানের দিকে লেনে থাকতেছে। সো এটাতে হচ্ছে লাইক জেনারেল পাবলিকেরও একটা লাইক বিগ কন্ট্রিবিউশন আছে যে ওরা কথা শুনে, প্লাস হচ্ছে হেল্পফুল একটা কোঅর্ডিনেশন ছিল। হ্যাঁ, কারণ সোসাইটি এই মুহূর্তে বড় একটা ক্লাইম্যাক্সের দিক দিয়ে গেছে। তো এখন কথা শোনাটাই স্বাভাবিক। তোমার কি মনে হয় কতদিন এভাবে সবাই কোঅপারেট করে চলবে? কোঅপারেশন তো মানে একটা হচ্ছে নেগেটিভ সাইড হচ্ছে আমাদের বাঙালি হচ্ছে পুলিশের উপর পড়ে গেছে। সো সেন্স হচ্ছে আমাদের এখন হচ্ছে পুলিশ আবার নেমে গেছে, অ্যান্ড পুলিশরা হচ্ছে লাইক আমরা যেমনি হচ্ছে কন্ট্রোল করছি যে শুধু হচ্ছে মেইন পয়েন্টে যেখানে ট্রাফিক কন্ট্রোল করবো ওইখানে না দাঁড়ায়, আমাদের হচ্ছে পার হচ্ছে কত 30 মিটার্সে একটা একটা করে আমাদের স্টুডেন্টরা ছিলাম, যে ধর এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, এখানে একটা স্টুডেন্ট আরও সামনে আরেকটা স্টুডেন্ট, ওরকম করে একটা কোঅর্ডিনেশন ছিল। কিন্তু পুলিশরা তো আর এরকম করে করে না, পুলিশ এক জায়গায় দাঁড়িয়ে থাকে। সো আই থিঙ্ক লাইক পুলিশদের সাথে হচ্ছে একটু হচ্ছে আবার ব্যাক টু লাইক দ্য ওল্ড ডেজের মতো ট্রাফিক চলে যেতে পারে। কিন্তু সিন্স জেনারেল পাবলিক যেটা হচ্ছে লাইক এই কয়েকদিনে দেখছে, যদি ওইটা যদি জেনারেল পাবলিক যদি ফলো করে, তাহলে আই গেস সাম চেঞ্জেস উড কাম টু দ্য ট্রাফিক অ্যান্ড কন্ট্রোল। পুলিশের সাথে সিচুয়েশনটা মানে নর্মালাইজ হতে একটু টাইম লাগবে। হ্যাঁ, এটা তো অফকোর্স লাগবে, বিকজ যেটা হচ্ছে কয়েকদিন আগে হইলো। আর তাহলে তোমরা যে প্ল্যান্টেশনটা করবা, ওই প্ল্যান্টেশনের তুমি কোন দায়িত্বে আছো? আমি হচ্ছে কারেন্টলি আজকে হচ্ছে যেমন বাজেটিং এর জন্য আমি যাব, আর হচ্ছে
ম্যানেজমেন্ট, তারপর কোথায় কোথায় যাবো আমরা ওইটা, আর হচ্ছে লাইক ভলেন্টিয়ারিং এর সাপোর্ট দিব। প্ল্যান্টেশন করবা না? প্ল্যান্টেশন ওইটা ভলেন্টিয়ারিং এর কাছে বললাম করবো। ও আচ্ছা তাহলে টোটাল কয়টা প্ল্যান লাগানোর ইচ্ছা বলতো? কারেন্টলি আমরা হচ্ছে ধরছি হচ্ছে ধানমন্ডি 27 যেটা, ওইটা হচ্ছে লাইক 1 কিলোমিটার অফ স্পেস। সো ওইটার মধ্যে পার যদি 20 মিটার্সে যদি আমরা একটা করে প্ল্যান্ট লাগাই তাহলে হচ্ছে ওখানে 50টা প্ল্যান্টস ইজিলি লাগবে। সো ওইটার একটা এস্টিমেট ধরছি। আর হচ্ছে 27 যে আই হসপিটাল থেকে যেটা আমাদের জিগাতলা পর্যন্ত প্ল্যান, ওইটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে অ্যাবাউট হচ্ছে 3 কিলোমিটার্স। সো 3 to 4 কিলোমিটার্স হবে। সো ওইখানে হচ্ছে 15 to 3 হচ্ছে এরকম প্ল্যান্স লাগবে, লাইক 150 এরকম বা 200-এর মতো প্ল্যান্স লাগবে। আপাতত আগে 27টা ধরবো, লাইক 27 থেকে যতদূর মধ্যে জিগাতলা কাজ পর্যন্ত যেতে পারি। সো মিনিমাম প্ল্যানিং আমাদের আপাতত বাই করবো হচ্ছে 100 প্ল্যান্স। ওইটা হচ্ছে বাজেট আমাদের অলমোস্ট হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে লাইক এস্টিমেট বাজেট করে আজকে হচ্ছে বাজেটিং করবো, কিন্তু একটা এস্টিমেট ধরো পার প্ল্যানটা আমি ধরছি হচ্ছে 120 বা 150 করে। সো ওরকম করে ক্যালকুলেশন করে হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে 10K to 9K এর মতো বাজেট আসে। সো ওইটা দিয়ে আগে প্ল্যান্স কিনবো, যদি আরও এক্সট্রা বাজেট পাই ডোনেশনস থেকে, তারপর হচ্ছে আমাদের নিজেদের কন্ট্রিবিউশনস আছে, সো ওইটা মিলে তারপর হচ্ছে লাইক সেকেন্ড ডে থেকে আবার প্ল্যান্স কিনে তারপর ওই দিক পর্যন্ত যাবো। আপাতত প্ল্যান হচ্ছে ফার্স্ট হচ্ছে 3 কিলোমিটার্স হচ্ছে কভার করা প্ল্যান্স দিয়ে। আচ্ছা ইনশাল্লাহ। চলো এই প্ল্যান্টসের টেক কেয়ারের তো দায়িত্ব না লাগবে, কারণ একটা গাছ বড় হতে তো অনেক বছর লাগে। তো না, এই প্ল্যান্সগুলো হচ্ছে কি ইউজুয়ালি তো হচ্ছে ডু ইউ এভার সি পিপল হচ্ছে যে রাস্তায় যে ফুটপাথে যে প্ল্যানগুলো আছে বা ক্রস ওভারের মাঝখানে যে প্ল্যান্সগুলো আছে ওগুলো হচ্ছে টেক কেয়ার করা হয়? ইউজুয়ালি না। এগুলো হচ্ছে এমন টাইপ অফ প্ল্যান্স যেগুলো হচ্ছে সেলফ কেয়ারিং প্ল্যান্স। এগুলো হচ্ছে অ্যারাউন্ড লাইক 5 to 10 days ওয়াটার না দিলেও হচ্ছে চলে, আর একটু পরিমাণে ওয়াটার থাকলেও ওইটা একটা এক্সপোনেনশিয়াল একটা গ্রোথ হয়। আর হচ্ছে দে আর হচ্ছে সেলফ সাস্টেনিং প্ল্যান্স, যেগুলো হচ্ছে রেইন আর হচ্ছে সানলাইট থেকে সব হয়ে যায়। সো এই প্ল্যান্সগুলোর লাইক হাই মেনটেন্যান্সের কোনো প্ল্যান্স আমরা প্লেস করতেছি না। ফর এক্সাম্পল স্নেক প্ল্যান্ট, যা আমাদের পিছিয়ে আছে এগুলা প্ল্যান্ট হচ্ছে ইউজুয়ালি রাস্তায় আছে। তোমার স্নেক প্ল্যান্ট ইউজুয়ালি তোমার বিক্রি হয় হাজার হাজার টাকায়, নর্মালি মানে বিদেশি বাড়িতে থাকে। বাংলাদেশে অনলাইন স্টোর থেকেও মানে অনেক টাকায় বিক্রি হয়। আমরা আমাদের গ্রাম তো ঢাকায়, আমরা ঢাকার আমাদের গ্রামের বাড়ির সামনে দেখি আগাছা দিয়ে ভরা, আগাছার মাঝখানে দেখি স্নেক প্ল্যান্ট গছে আছে অনেকগুলা। এখন ওখান থেকে মা বললো এগুলো তো অনলাইনে হাজার হাজার টাকার, এখানে আমাদের এখানে পচতেছে। তো ওখান থেকে আমার যখনই গ্রামে যাই আসার পর দেখি এখানে একটা স্নেক প্ল্যান্ট, ওই বারান্দা দিয়ে আসার সময় ওখানে একটা স্নেক প্ল্যান্ট, আর আমার ওই যে কি বলে প্যারেন্টসের রুমে ওখানেও একটা স্নেক প্ল্যান্ট। এখানে মানে এনে এনে রেখে দিছি, ওখান থেকে মাটি এনে। আচ্ছা, পেন্টিং নিয়ে আর বেশি ইনফরমেশন দিল না তো? পেন্টিং বেসিক্যালি হচ্ছে আমাদের হচ্ছে যেটা বললাম অলরেডি কয়েকটা পেন্টিং হয়ে গেছে। যেমন হচ্ছে পেন্টিং মিনিমামলি আমরা হচ্ছে করতেছি হচ্ছে লালমাটিয়ার দিকে, কজ এখানে হচ্ছে লাইক আমাদের ব্যাচ শুরু করছিলাম মহিলা কলেজ থেকে, লাইক ক্লিনিংয়ের কাজ। ওইখান থেকে ক্লিনিংয়ের ডেতে আমাদের আরেকটা একটা অ্যাসাইনমেন্ট ছিল যে প্রত্যেকটা ওয়াল চেক করা, যে কোথায় কোথায় হচ্ছে প্রোটেস্টের সময় গ্রাফিটিস লাগানো হয়েছে ওগুলো আগে ক্লিনিং করতে হবে। ক্লিনিংয়ের কাজ আমাদের আলহামদুলিল্লাহ হচ্ছে অলমোস্ট হয়ে গেছে, সব পেন্টিংও স্টার্ট হয়ে গেছে। আর হচ্ছে পেন্টিং হচ্ছে এখন নতুন নতুন স্পটস খোঁজা, আর হচ্ছে পেন্টিং কোথায় কোথায় করবো আর কতগুলো পেন্ট লাগবে, সো ওইটার উপর হচ্ছে এখন পেন্টিং আমরা হচ্ছে কাল পরশুর মধ্যে ইনশাল্লাহ স্টার্ট করবো। আর পেন্টিংয়ে অনেকে হচ্ছে একটা জিনিস আমি ক্রিটিক করতে চাচ্ছি যে বাংলাদেশে দেখছি যে পিপল হাইলি হচ্ছে লাইক গ্রাফিক্যাল পেন্ট করতেছে। গ্রাফিক্যাল বলতে হচ্ছে যে চোখ মুখ, উইচ ইজ লাইক নট অ্যালাউড ইন ইসলাম। না আচ্ছা, গ্রাফিক্যাল বলা উচিত হবে না, মানে হাইপার রিয়েলিস্টিক পেইন্টস করতেছে, মানুষের চেহারা, অ্যানিমালস, দিজ আর হাইলি প্রহিবিটেড ইসলামে। সো এটা নিয়ে বলতেছি। আমরা যেটা ফোকাস করবো হচ্ছে কোটেশনস, তারপর হচ্ছে শুধু যে প্রোটেস্ট নিয়ে হতে হবে তা না, আমরা রিসেন্টলি হচ্ছে লাইক অল ওভার যত ধরনের প্রবলেমস আছে সবই হচ্ছে কভার করতে আসি কোটেশনস আর হচ্ছে সিম্বলিক ইমেজেস দিয়ে, যাতে হচ্ছে লাইক কোনো হচ্ছে লাইক হাইপার রিয়েলিস্টিক কিছু আঁকা লাগবে না, যেটাতে হচ্ছে আমাদের হারাম হবে, আর হচ্ছে লাইক একটা লাইক মেসেজ যেটা হচ্ছে প্রপারলি যেতে পারে ওইটা নিয়ে হচ্ছে একটা যেতে পারবে। সো পেন্টিং সামনে আমরা হচ্ছে ধরবো। আচ্ছা, তোর চাইল্ডহুড স্টোরি থেকে শুরু করি। তুই কি তোর জন্মস্থান কোথায়, শহরে নাকি গ্রামে? আমার জন্মস্থান হচ্ছে নুরজাহান রোডে। নুরজাহান রোডে? ওখান থেকে এত দূর বাড্ডার কিভাবে গেল? না, তখন তো হচ্ছে আমরা বাড্ডায় থাকতাম না, আমাদের ওইটাই তো নুরজাহান থেকে বাড্ডা
লাইক আমার হচ্ছে জন্ম হয়েছিল নূরজাহান রোডের একটা হসপিটালে, ওইখান থেকে তারপর আমরা হচ্ছে নূরজাহান রোডে কোন হসপিটালে? লাইক এক্সাম্পল নামটা জানি না, লাইক আই গেস হসপিটালটা নাই এখন। নাই এখন কোন হসপিটাল ওখানে? ওই নূরজাহান রোডের যে সোজা যে রাস্তাটা আছে না এখন, যেখানে আছে মান স্টেশন আছে ওই রাস্তাটায়। ও, আমি যে হসপিটালে জন্মগ্রহণ করছি ওই হসপিটালও নেই, ওটাই ফেলছে। হইতে পারে। পরে ওখান থেকে নূরজাহান রোডে কতদিন ছিলা? আমাদের হচ্ছে লাইক ফুল ফ্যামিলি বলতে আমার বাবার সাইডে হচ্ছে যত ফুপ্পা মানে ভাই বোন আছে সব হচ্ছে একটা সিঙ্গুলার বাসা থাকতে, লাইক কম্প্যাক্ট ফ্যামিলি থাকতাম, তো সেটা হচ্ছে বনানীতে থাকতাম। সো আমার হচ্ছে ওইখান থেকে নূরজাহান রোড থেকে তারপর ডেলিভারির হচ্ছে সব শেষ, কারণ বার্থ সার্টিফিকেট রিলিজ পাওয়ার পর হচ্ছে বনানীতে যে আমরা উঠছিলাম। আচ্ছা, বনানী থেকে বাড্ডা কত দূর? বনানীর থেকে আমরা তখন বাড্ডা শিফট করিনি, বনানীর থেকে আমরা হচ্ছে অ্যারাউন্ড 5 to 6 years বনানীতে ছিলাম। 5 to 6 years পর হচ্ছে আমরা হচ্ছে ইয়েতে সুইচ করি, নতুন বাজারের দিকে। ও, নতুন বাজারে ওইখানে সুইচ করি, নতুন বাজারের এখানে হচ্ছে অ্যারাউন্ড আরও হচ্ছে আমরা এখানে হচ্ছে 4 years-এর মতো ছিলাম। তারপর আমাদের হচ্ছে আমার যে দাদি মানে বাবার আম্মু, সে হচ্ছে রাজুক থেকে একটা প্রপার্টি পায় ওইখানে হচ্ছে বাড্ডায়, তারপর ওখানে হচ্ছে ওই প্রপার্টিটার মধ্যে আমাদের বাসাটা বানানো হয়। তারপর হচ্ছে আমরা ওইখানে 5 to 6 years-এর মধ্যে যখন বাসাটা বিল্ড হয়ে যায় তারপরে আমরা হচ্ছে বাড্ডায় পার্মানেন্টলি শিফট করি। ও, তখন কত বছর ধরে আছো ওখানে? এখন হচ্ছে টোটাল হয়েছে অ্যারাউন্ড 8 years। 8 years। ও আচ্ছা, তুমি তোমার নতুন এজেন্সি নিয়ে কিছু ব্রিফ দাও, যেটাতে অবভিয়াসলি আমি আছি। আমাদের আমি তো আর মানে ইনিশিয়াল ফাউন্ডার না, আমাকে তোমরা ফোন দিয়ে বলছো এই না কাজ করবি নাকি, বলছে তুমি কোথায়? আমি বলছি আমি লালমাটিয়াতে চা খাচ্ছি। পরে বলছে তাড়াতাড়ি বাসায়। বলছে কেন, এখানেই বলো। বলছে এজেন্সি আমি কিচ্ছু বুঝি না, আমার সামনে ছিল আয়ন আবরার। তো বাসায় এসে পড়তে তোমরা ব্রিফ দিলে, তোমাদের আইডিয়াটা কোত্থেকে আসছে আর কে কে চিন্তা করছে? প্রথম আইডিয়া কার ছিল? প্রথম আইডিয়া অ্যাকচুয়ালি এজেন্সি ওয়াইজ আইডিয়া ছিল না, এটা আমার হচ্ছে ও লেভেল যেদিন শেষ হওয়ার হচ্ছে একটা হচ্ছে লাইক 5 days-এর মতো গ্যাপ ছিল। গ্যাপের পর আমি হচ্ছে একটা কোর্স করি। কোর্সটাতে হচ্ছে ওখানে লাইক কয়েকটা অপশন ছিল কী করা যাবে। একটা হচ্ছে লাইক হাসলিং, লাইক নর্মাল লাইক ফিজিক্যাল ওয়ার্কের মধ্যে যে হাসলিং, ওইটা একটা কোর্স ছিল। তারপর হচ্ছে ক্রিপ্টো স্টকস, ওইটার একটা কোর্স ছিল। ওইটার মধ্যে 3টার মতো কোর্স ছিল, সো টোটাল 4টা হইলো। আরও ছিল হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, ভিডিও এডিটিং। তারপর ওইটাও ভালো লাগে নাই, বিকজ লাইক আপাতত কন্টেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছি না, তো এখন লাইক একটা পডকাস্টের মধ্যে আসি, বাট স্টিল আমি ক্রিয়েট করতেছি, তুমি না। সো হ্যাঁ, ওইটা স্কিপ করছি। তারপর হচ্ছে আরেকটা ছিল হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ওইটাও হচ্ছে তেমন একটা ভালো লাগেনি। শেষে যে কপিরাইটিংয়ের একটা কোর্স ছিল, আই হ্যাড এ থিং যে লাইক দিস মাইট বি ফর মি, যে কপিরাইটিং আই নিড। তো ওখান থেকে এজেন্সির আইডিয়াটা আসে। সো ওখান থেকে হচ্ছে লাইক কপিরাইটিং আমি হচ্ছে অ্যারাউন্ড হচ্ছে 1 month টানা হচ্ছে লাইক দিন রাত হচ্ছে কপিরাইটিংয়ের কোর্সটা করছি, আউটরিচিং করছি। তখন হচ্ছে লাইক নিজে হচ্ছে কারো কোনো সাথে কানেক্ট ছিল না, তো সো কোল্ড মেলিং করতাম, দো কোনো প্রপার রেজাল্টস পাইনি। অনন্য তারপর আমার হচ্ছে 20 days পর হচ্ছে সেম কোর্সটা কিনছে, কিন্তু ও কোর্সে হচ্ছে এআই প্লাস হচ্ছে ভিডিও অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন একটা। সো ওইটা করছে, ওইটা করার পর ওইটা স্যুট করে আমরা দুজন মিলে একটা ডিসিতে বসেছিলাম। ও আমাকে বলে যে আচ্ছা তুই যে ক্লায়েন্টগুলো পাবি ওইটা হচ্ছে ওদের সাজেশন দিস যে হচ্ছে ওরা হচ্ছে ভিডিও এডিটিংও করাবে না, বিকজ কপিরাইটিংয়ের মধ্যে যে আমরা যে স্ক্রিপ্টগুলো বানায় ও হয়তো যে কোম্পানিটা ও আরেকটা এডিটারকে দিয়ে একটা কাজ করাবে। অ্যাদার দেন আমরা আমি যে অননকে পাঠিয়ে দিই স্ক্রিপ্টটা, অনন্য ভিডিওটা এডিট করে ক্লায়েন্টকে পাঠিয়ে দিবে। সো ইন ওয়ান ওয়ে আমরা কপিরাইটিংয়ের সাথে সাথে ভিডিও এডিটিংও পেয়ে যাচ্ছে। সো ওইটা চিন্তা করতে করতে বললাম যে এরকম লাইক একজন আরেকজনকে কাজ ট্রান্সফার না করে একটা লাইক অর্গানাইজ একটা গ্রুপের মতো করে করি। দেন আমরা হচ্ছে ডিফারেন্ট সেক্টরস বানাইলাম, যে 4টা অপশনস আছে আমাদের বিজনেসের। ওইটার মধ্যে হচ্ছে কপিরাইটিং, যেটা আমি হ্যান্ডেল করতেছি ফুললি। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, হ্যাঁ ওইরকম ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে কন্টেন্ট বুস্টিং, কন্টেন্ট ক্রিয়েশন, যেটা হচ্ছে অননের হাতে দিয়ে দিয়েছি, কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট বুস্টিং। আর হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ওইটা হচ্ছে আমি পরে হচ্ছে যেটা বললাম কোর্স ছিল অলরেডি, সো ওইটা আমি একটু করে। সো
সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আর হচ্ছে কপি রাইটিংটা, এই দুইটা আমি হ্যান্ডেল করছি। আর অনন হচ্ছে ভিডিও এডিটিং আর হচ্ছে ফুল টিম মিলে হচ্ছে কন্টেন্ট বুস্টিংয়ের মধ্যে আমরা হচ্ছে হ্যান্ডেল করতেছি, যার মধ্যে তুইও মার্কেট রিসার্চের মধ্যে আসছো। তো এর মধ্যে আমি কিভাবে আসলাম? এর মধ্যে হচ্ছে প্রথমে ইনিশিয়ালি অনন বলে হচ্ছে আমি তো হচ্ছে প্রিভিয়াসলি হচ্ছে মন্টাজ হাই ভিএফএক্স এডিটর ছিলাম। সো ইউজুয়াল যেগুলো এখনকার মধ্যে যারা ধর পডকাস্ট এডিটিং বা হচ্ছে কী বলে শর্ট ফর্ম ভিডিওস, ওগুলোর মধ্যে তো আর ওই এডিটিংয়ের স্কিলসগুলো লাগবে না। সো ও আমাকে বলে হচ্ছে শুভরে ফোন দে, ওরে একটা সেকেন্ডারি বা প্রাইমারি এডিটার হিসাবে ফোন দিই। তারপর আমি তোকে ফোন দিছি, তুই বললো আমি তো আয়নের সাথে চাহিয়ে দিছি। না তুই ফোন, অনন ফোন দিয়েছিল মনে হয় আমাকে, কল আমি দিয়েছিলাম অনন আমার ফোন থেকে তোর সাথে কথা আমি ওর বাসার সামনে ছিলাম, পরে ও বলছে আমি তোমার বাসার সামনে, কেন কি বলে বাসায় আসো পরে, আমি বলছি না আমি আসবো না। পরে বাসায় গিয়ে ফোন দিয়েছি, পরে ও পরে তুমি আর অনন ডিসকর্ড কলে ছিল, পরে আমাকে ব্রিফ করছো। কল জয়েন দিছিস, তো এখান থেকে হচ্ছে তারপর হচ্ছে কিন্তু তোদের ইনিশিয়াল প্ল্যান হিসেবে তো আমি আসিনি, এডিটর হিসেবে তো আসিনি। ইনিশিয়াল প্ল্যানিং একটা এজেন্সি ছিল না, যেটা বললাম যে আমি ক্লায়েন্ট পাবো বা ও ক্লায়েন্ট পাবে, ও ক্লায়েন্টে আমাকে রেকমেন্ড করবে, আমি ক্লায়েন্ট পাইলে আমি ওকে রেকমেন্ড করবো। সো ওইভাবে হচ্ছে যেই মুহূর্তে আমরা হচ্ছে প্ল্যান করছি যে তাহলে হচ্ছে একটা অর্গানাইজ একটা গ্রুপ ওয়ার্ক করি, তখনই তোকে হচ্ছে মাথায় আসছে, তখনই তোকে অ্যাড দিছি। তারপর তুই বলছো যে তুই কন্টেন্ট ভিডিও এডিটিংয়ের মধ্যে যাবি না, তুই হচ্ছে মার্কেটিং রিসার্চ এগুলোর মধ্যে করবি। আমার ভিডিও এডিটিং আর ভালো লাগে না এখন। প্রথমবারের মতো একটা পডকাস্ট স্ক্রিনে আসা সত্ত্বেও আমি তো পডকাস্টের সাথে জড়িত গত 3-2.5 বছর ধরে। আমি ইনিশিয়ালি পডকাস্ট এডিটর ছিলাম, তার আগে একটা ছোটোখাটো কাজ করতাম ওই অনলাইনেই। তো আমার মার্কেটিংয়ের দিক দিয়ে আমার কী বলে দক্ষতা ছিল আগে থেকে, এডিটিংয়ের আগে থেকেও। তো ওই এডিটিং করতে একটা পডকাস্ট কত হয় তোমার 1 ঘন্টা, তার মধ্যে লোয়ার থার্ড বসাতে হয় আর ইন্ট্রো বানাতে হয়, ওইটা কালার গ্রেডিংয়ের বিষয় আছে, মাঝে মাঝে প্রিসেট দিলে কী বলে কালার গ্রেডিং ম্যাচ করে না, লাইটিং ডিফারেন্ট থাকে, মাঝে মাঝে মাইক্রোফোনের সেটিংস ডিফারেন্ট থাকে। আর যার জন্য এডিট করতাম তার গিয়ার খুবই ভালো ছিল, শিওর মাইক্রোফোন ছিল SMV47, ওটাই মনে হয় নাম। তো আর ক্যামেরা অ্যাঙ্গেল ছিল 3টা, তো ওগুলা মিলে মানে খুবই ডিফিকাল্ট। আর ওটা করতে করতে এক্সপিরিয়েন্স হয়েছে। আমি তো বলছিলাম একটা পডকাস্ট আমি 4 ঘন্টার মধ্যে এডিট করে ফেলতে পারি, এটা হাই ওয়ার্ক ফোর্স সিঙ্গেল হ্যান্ডেডলি। তো ওটা করতে করতে আর এডিটিং আর ভালো লাগে না, আমার এডিটিং জিনিসটাই ভালো লাগে না। প্রথমত এডিটিং করতে হচ্ছে তুমি তোমার ভিউয়ারকে ম্যানিপুলেট করতেছো, ইনফ্লুয়েন্স হচ্ছে, স্পেশালি কালার আর তোমার যে হাই পেসড ভিডিও গ্রাফিক্স দিয়ে। যেমন এখন তো বলে তোমার যে ভিউয়ারদের ছিল লো অ্যাটেনশন স্প্যান, লো অ্যাটেনশন স্প্যান। ওই দিন রিসার্চ পেপার পড়তেছিলাম, একটা মানুষের অ্যাটেনশন স্প্যান মানে একটা মানুষ কতক্ষণ একটা জিনিসের উপর ধৈর্য রাখতে পারবে। যেমন একটা পেজ পড়তেছে কতক্ষণ সে একাধারে পড়তে পারবে। আর অ্যাভারেজ মানুষ যারা যে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক স্ক্রোল করে, তাদের দেখা দিয়েছে 1 মিনিট 4 সেকেন্ড অ্যাভারেজ। আর যেটাকে কম্পেয়ার করলে তোমার সেটা গোল্ডফিশ আছে না, গোল্ডফিশের চেয়ে কম অ্যাটেনশন স্প্যান, এত ছোট্ট একটা মাছের চেয়ে। তো আমার এডিটিং, আমার ফিলোসফিক্যালি আমার এডিটিং জিনিসটা ভালো লাগে না, দো আমার দক্ষতার কারণে আমার এডিটিং করা লাগে, এটার জন্য এডিটিং করা লাগবে। আর এখনও মাঝে মাঝে টুকটাক কাজ করি। তো আরেকটা হচ্ছে তোমার আমার পছন্দ হচ্ছে আনএডিটেড র, মানে কালার গ্রেডিংও করা না তেমন, র লেন্থি এডুকেশনাল ভিডিও, এগুলো দেখতে একটা মজা আছে। মাঝে মাঝে ডাউনলোড করে আমি ঘুমানোর সময় শুনি। তো ওগুলো দেখার পরে আমি যদি নর্মাল কোনো একটা ইউটিউব ভিডিও ওপেন করি, আমার মন আর আসে না। পরে আমি চিন্তা করছি আমি তো এগুলোই বানাইতেছি, আমার আর ভালো লাগে না, তো আমি আর এডিটিংয়ে যাইনি। কারণ ফিলোসফিক্যালি দেখতে একটা মানুষের যদি গ্রেটনেসের কথা চিন্তা করো, এই গ্রেটনেসের মধ্যে এরকম লো কোয়ালিটি কন্টেন্ট হলে চলে না। হাই কোয়ালিটি কন্টেন্ট আমি বিশ্বাস করি যেটাতে পোস্ট প্রোডাকশনে কম এফোর্ট দেওয়া হয়েছে, আর কোর থেকে নিজস্ব আইডিয়া, ফিলসফি, ওখান থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, ওটা চিন্তা করি। তো এই কারণে এডিটিং করি, কিন্তু এখানে আমি যে পডকাস্টে আমার ক্লায়েন্ট ছিল তার জন্য আমি কি বলে হাইফাই যত কিছু করি, আমারটার জন্য আমি করব না। আমারটা একদম নো ইন্ট্রো শুরু হয়ে যাবে,
আর মাঝখানে পুরো থাকবে, কালার গ্রেডিং একটু করা লাগবে। বেসিক আমাদের কথাবার্তা যেটা ডিসকর্ডে চলে বা এখানে চলে সেম জিনিস, খালি ক্যামেরার সামনে। হ্যাঁ ওইটাই। মনস্টার হান্টার কেমন লাগছে? মনস্টার হান্টার খেলছি কালকে, ভালোই মজা লাগছে। ও ভাই, তোমরা কি কি গেম খেলতা? তোমাদের গেমের টেস্ট নাই, সত্যি কথা বলতে বিশ্বাস করো, কোনো টেস্ট নাই। ওই কি বলে রোবলক্স, মাইনক্রাফট, আরে জি জি জি, এগুলো ভালো না। রোবলক্সে তুই ঢুকাইছিলি? চুপ থাক। শোন না, তখন ছোটো ছিলাম, আস্তে আস্তে টেস্ট বলতে আমি একটা গেমের মধ্যে কখনো থাকি না। আর এখন মাল্টিপ্লেয়ার খেলা বাদ দিয়ে দিছি। এখন তোমার খেলি কোঅপ, 2টা কন্ট্রোলার কিনছি, আমি আমার ছোট ভাই খেলি। দুয়ার আগারাগি করে মাঝে মাঝে খেলা হয় না। ওরকমই ফ্রেন্ডরা আসলে কোঅপ খেলি, কোঅপ কয়েকটা গেম ডাউনলোড দিয়ে রাখছি। আর বেসিক্যালি স্টোরি মোড সিঙ্গেল প্লেয়ার, ওগুলোই চিল, মাঝখানে পজ করতে পারবা, জীবনের দিকে বেশি নজর দিতে পারবা, ওইটা হচ্ছে মেইন কথা। আর কম্পিটিটিভ সমস্যা হচ্ছে তোমার যখন অপোনেন্ট একটা রিয়েল পার্সন থাকে, ওইটা হচ্ছে সমস্যা। কারণ একটা নর্মাল গেমের মধ্যে, ক্রিকেট ম্যাচের মধ্যে অপোনেন্টের সাথে ঝগড়া হয়, গেমে কেন হবে না? তো এরকম মাথা ছড়ে থাকে, বুঝছো? কম্পিটিটিভ গেমগুলোর মধ্যে হয় কি, হোয়াট আর গেমস ফর ফান, ফান অ্যান্ড লাইক যখন লাইক ডোপামিন রাশ লাগবে তখনকার জন্য। হ্যাঁ, বাট কম্পিটিটিভ গেমসে হয় কি, দ্যার ইজ নো পজ। ফার্স্ট অফ অল নো বস। কম্পিটিটিভ গেমে হচ্ছে অলমোস্ট হচ্ছে হারলে তোর একটা রেজ থাকবে, জিতলে খালি ডোপামিন পাস। আর ওরা এমনভাবে ম্যানিপুলেট করে, যদি প্লেয়াররা প্রত্যেক দিন আসে, প্রত্যেক দিন আসার পর তারা একটা মানে পয়েন্ট পায়। হ্যাঁ, র্যাঙ্কিং সিস্টেম কি জানি বলে, এটা পায়। আমাকে আমার হচ্ছে এই র্যাঙ্ক থেকে হাইয়েস্ট র্যাঙ্কে যেতে হবে, একটা অ্যাডিকশনের মধ্যে চলে আসে। না একদম, এই জন্য আমি সব পুরা বাদ দিয়ে দিছি, সব গেম আর খেলে না। এখন হচ্ছে লাইক ফান অ্যাসপেক্টটার থেকে একটা লাইক কম্পিটিশন অ্যাসপেক্ট, যেখানে না দ্য থিং ইজ কম্পিটিটিভ খেলে যদি একটা কিছু গেইন করা যেত, ধর টাকা দিতেছে, এই দিতেছে, ওইটাও তো ভালো না, কারণ ওইটা একটা ইসলামিক সেন্সে গ্যাম্বলিং এর মধ্যে পড়ে যায়। বাট স্টিল কম্পিটিশন বা কম্পিটিশনই ধর একটা লাইক দৌড়ানোর কম্পিটিশন, আমি হচ্ছে দৌড়ায় ফার্স্ট মেডেল পাইছি, ওইটার জন্য প্রাইজ মানি 10,000 পাইছি। কিন্তু গেমসের মধ্যে কম্পিটিটিভ খেলে কি পাবো? অনেকে তো 30+ পয়েন্টস আর কি। তা তো অনেকে তো তোমার কি বলে, বাংলাদেশের মধ্যে অনেকে ই স্পোর্টস টিম গঠন করে বসে আছে, অনেক টাকাই তো কামায় ওরা। কামায়, হ্যাঁ, যারা কামায় ওরা কামায়, কিন্তু মেজরিটি আমার মনে হয় খেলতেছি তাকে কামাইতেছে না। কিন্তু লাইফের পারপোজ অনুযায়ী ওইসব খেলে ওদের ট্রু পারপোজটা হচ্ছে টাকা কামানো, আর সোসাইটির জন্য কি করছে ওইটা না। আমার মনে হয় ট্রু পারপোজটা উচিত টাকা পরে সোসাইটির জন্য কাজ আগে, ওইটা থেকে যা আসে। আমি এই কোট মানে কি বলে, এই কথাটা খুবই ভালো লাগে। তুমি যদি টাকার পিছনে দৌড়াও, টাকা তোমার দিকে ভয় পেয়ে আরো জোরে দৌড়াবে। টাকার পিছনে দৌড়াইতে নেই। আর যারা কি বলে ই স্পোর্টস খেলে, বুঝছি দেশের জন্য বৈদেশিক মুদ্রা আনতেছে, রেভিনিউ আনতেছে, বাট দ্যাট এন্ড অফ দ্য ডে সোসাইটির কোনো লাভ হচ্ছে না। ইন আ ওয়ে দেখো স্পোর্টসের মধ্যে কিন্তু তাতে হাই রেভিনিউ স্ট্রিমও না, যেমন বড় একটা ইম্প্যাক্ট আছে। স্পোর্টসে ভালো হচ্ছে কিন্তু খারাপ বেশি হচ্ছে। ধর হচ্ছে একটা স্পোর্টস টুর্নামেন্ট হইলো, প্লেয়ার কামাইলো, যাক বা কামাইছে 1 লাখ টাকার প্রাইজ পলে জিতলো, কিন্তু স্পোর্টসটা কেন বানাচ্ছে? যাতে ভিডিও বানায় আপলোড দিবে। ওই ভিডিওটা হচ্ছে জেনারেল পাবলিক দেখতেছে, দেখে কী লাভটা হইতেছে? ওদের টাইম ওয়েস্ট হচ্ছে, ওরা হচ্ছে অন্যদেরকে খেলতে দেখে নিজেদের ডোপামিন ইনক্রিজ করতেছে। টাইম ওয়েস্ট প্লাস ইনস্ট্যান্ট ডোপামিনের হচ্ছে ইয়ে হয়ে যাচ্ছে, অ্যাডিকশন হয়ে যাচ্ছে। ওই যে ফুটবল ম্যাচের ওল্ড কালচার, এখন শুধু নিউ কালচার। আগে ফুটবল খেলে টাকা কামায় মানুষ, ফুটবল দেখে সময় নষ্ট করে। আর এখন হচ্ছে নিউ এজে গেম খেলে, গেম দেখে সময় নষ্ট করে। এখন কে জানি বলছিল, দেখা লাগবে যে একটা সোসাইটিকে কন্ট্রোল করার জন্য তাদেরকে ফুটবল দাও আর বিয়ার দাও, নিউজ পেপার দাও, আর তাদেরকে আর কিছু করা লাগবে না। এটা হচ্ছে যেদিকে তুমি যেদিকে যেতে বলবো ওরা সেদিকেই যাবে, যেদিকে স্ট্রিং নড়াবে ওরা সেভাবেই নড়বে। হ্যাঁ, কি কোডটা? না, আমি বলছিলাম এটা একটা ফুটবলের কোড না, আমি যতদূর জানি এটা হচ্ছে রোমান যে কলাসিয়াম আছে না, গ্রিস বা রোম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাও। এটার হচ্ছে ট্রু পারপাস কি ছিল? গ্ল্যাডিয়েটার্সদের ফাইট। কিন্তু তারপর হচ্ছে হঠাৎ করে লাইক গ্ল্যাডিয়েটার্সদের ফাইটটা কি ছিল? যত ম্যান আছে ফুল সিটির মধ্যে সবাইকে কম্পিট করতে হবে, উইমেন চিলড্রেন স্টেজে বসে দেখবে যে কার হাজব্যান্ড বা কার ফাদার কে কত ভালো ফাইট করতে পারে। পরে কি করলো, লাইক হ্যাজ টাইম ওয়েন্ট বাই, লাইক কয়েকজন হচ্ছে লাইক কম গ্ল্যাডিয়েটার্স থাকতে পারে সামটাইমস, বা বেশি থাকতে পারে,
যখন কম টাইম ছিল একজন হচ্ছে লাইক ওই লাইক লোকটার নাম ভুলে গেছি, বাট একটা গাই ওই যে ফুল হচ্ছে যে অডিটোরিয়ামটা আছে মাঝখানে হচ্ছে, আই গেস তখনই ফার্স্ট হচ্ছে সার্কাস ইনভেন্ট হয়। ওরা সত্যি? হচ্ছে মানে গ্ল্যাডিয়েটর ফাইট স্টপ করে একটা লাইক সার্কাস শো হচ্ছে প্লে করে। লায়ন ছিল, হাতি Lion আসতো, ছিল, ওদের সাথে ফাইট করতে দিত। ফাইট না লাইক খেলাধুলা মজা, লাইক টিপিক্যাল সার্কাসে যেটা হয়। গ্ল্যাডিয়েটর মুভিতে দেখছি তো, তাই ওই অনুযায়ী বলতেছি। ওরকম লাইক ফাইটস হয় লাইক, বাট সব কিছু ফেক টেক ছিল। তো আস্তে আস্তে হলো কি লাইক গ্ল্যাডিয়েটারসরা হচ্ছে লাইক ফাইট না করে স্টেজে যাচ্ছে, সার্কাস দেখতেছে। ওভার টাইম কী হলো, ম্যাসকুলিনিটি কমে যাচ্ছে। সেম থিং ইজ হ্যাপেনিং নাও, যে ধর একটা ফুটবলার ফুটবল খেলতেছে, history সবাই repeats হচ্ছে itself. সবাই হচ্ছে লাইক যারা ফুটবলার ওরা হচ্ছে লাইক কিছু না কিছু গেইন করতেছে, তাদের ছেলেমেয়েরা হচ্ছে ইয়ে দেখতেছে। কিন্তু ফুটবল থেকে কি হচ্ছে, সব মানুষ সবাই হচ্ছে আর অডিয়েন্স বাড়তেছে, সবাই হচ্ছে ফুটবল দেখায় অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। সেম গোস ফর গেমস। Same goes for games, exactly. সো লাইক বলতে গেলে এটা ওই একটা লাইক রোমান আমি- সার্কাস থিওরি, যে সার্কাস ইজ বেসিকলি লাইক demasculinizing the whole society. I see. আর ওই রোমান যে হিস্ট্রিটা যেখান থেকে কলাসিয়াম নিচে গ্ল্যাডিয়েটর, ওখানে আমার মনে হয় ওরা করেছিল, দো এই হিস্ট্রিক্যালি এটা অ্যাকুরেট কতটা এটা দেখা যাবে যে ওই সময় রোমান এম্পায়ারের তোমার রাইজ বা তোমার কি বলে খাবারের খুব ঘাটতি দিছে, আর যেটা এম্পায়াররা তাদের জনগণকে জানাতে চাচ্ছে না, তাদের কাছে নর্মাল খাবার যাচ্ছে। তো ওই যদি তারা যদি প্রোটেস্ট না করতে পারে, আর যদি ওদের ইকোনমিক্যাল ফেয়ারের দিক থেকে যদি প্রোটেস্ট না করতে পারে, তাই ওরা একটা মানে কলসিয়ামের মধ্যে ওরা এরকম ফেস তৈরি করে সবাইকে বিজি রাখে। তার মাঝখানে হয়তো কোনো একটা এম্পায়ার ছিল, তার রাজ্যের সব খাবার বা ধন অন্য রাজ্যের কাছে বিক্রি করে দিয়ে মানে দিতে চাচ্ছিল, যদি আবার যে জনগণের প্রোটেস্ট না করে। তো এইভাবেই যুগের পর যুগ কন্ট্রোল হয়ে আসতেছে। তো এটা থেকে বাঁচতে হবে, যেখানে দেখতে হবে বেশি মানুষ যাচ্ছে ওখানে যাওয়া যাবে না, মানে ভ্যালিডলি মোস্ট ইম্পর্টেন্টলি ওই জায়গাটা যদি কোনো একটা এন্টারটেনমেন্ট সেক্টর হয়ে থাকে, কারণ এটা হচ্ছে একটা ল অফ পাওয়ার, আর যারা হাই ইন পাওয়ার তারা এটা বারবার ইউজ করে। এমনি কথা বলবি যে হাউ দিস অল স্টার্টেড, আর হোয়াট অল, ওই যে হামজা, তারপর হচ্ছে ইসলাম, তারপর সে ঠিক আছে দুনিয়ার দিকে সে সাকসেসফুল করার চেষ্টা করতেছে, মানুষ তাকে দেখে অবশ্যই আর্ন করবে, ভালো বডি করবে, কিন্তু সে এন্ড অফ দ্য ডে আমাদেরকে আরেক জায়গায় ডাইভার্ট করার চেষ্টা করতেছে, যেমন ডেটিং, কি বলে গ্যাম্বলিং, তোর যে অনলাইন। ভিডিওর ফার্স্ট মিনিমাম অ্যাট্রাকশনই ছিল হচ্ছে হাউ টু গেট গার্লস, যে জেফ্রি টু অ্যাডোনাসের হচ্ছে সব মেয়ে থাকে, জেফ্রি কিছু দেখা বন্ধ করে দিছি। আমি কি বলে কি বলে অ্যান্ড্রু টেড, হামজা, ইমাম গাজী, এদের মেসেজ খুবই ভালো, আমি এদের কথার সাথে অ্যাগ্রি করি। এদের কথা শুনলে তোমার এন্ড অফ দ্য ডে তোমাকে ওরা তোমাকে অন্য জায়গায় ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা করতেছে। ওখানে দিক দিয়ে আমি ম্যাসকুলিনিটি ডিসকভার করছিলাম রং ওয়েতে। এখন আসলে করা উচিত ছিল ম্যাসকুলিনিটা কিছুদিন আগে রিডিসকভার করলাম হচ্ছে কোরআন আর হাদিসে। ওখানে ম্যাসকুলিনিটি তোমার হামজা আর কি বলে অ্যান্ড্রয়েড ম্যাসকুলিনিটিকে কীভাবে ডিসক্রাইব করবে বলো? ওই হামজা অ্যান্ড্রয়েড ওরা ম্যাসকুলিনিটিকে কীভাবে ডিসক্রাইব করবে? মিলিয়নের পাশে হচ্ছে 1000টা হচ্ছে ওয়েমেন, তারপর হচ্ছে গাড়ি বাড়ি, লাইক পশ লাইফ, প্রত্যেকদিন ট্রাভেল করতেছে এখানে সেখানে, ইয়ট, ফ্রেন্ড, বিজনেস মিটিং, এই সেই। এক্স্যাক্টলি। কিন্তু কোরআন আর হাদিসে লেখা ঠিক আছে, মানে কি বলে মেয়েগুলা ছাড়া, অল দ্যাট ইনক্লুডিং হায়া, দ্যাট উইল মেক ইউ আ ম্যান, হ্যাভিং শেম। ওই শেম বলাতে ওই সবগুলো মেয়ে বাদ হয়ে যেতেছে, বুঝছিস? হ্যাভিং শেম। তো ইমাম আল মেক্কি আমার এখন কারেন্ট কি বলে সেমি রোল মডেল। অবশ্যই আমাদের মেইন রোল মডেল হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইমাম আল মেক্কি অনেক ভালো একজন লেকচারার। আরেকটা সে ইমাম আল কাওয়াই, আর আরেকজনকে কিছুদিন আগে আজকে গতকাল রাতে ইমাম আল মেক্কি শুনতেছিলেন দ্য ফিতনা সিরিজ। ওই উতমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কীভাবে কি বলে মানুষ মারার চেষ্টা করছে, তাকে কি বলে ইসলাম কীভাবে ওদিক থেকে ডাইভার্ট হয়ে গেছিলো, ফিতনা সৃষ্টি হচ্ছিল ভিতরে, ডাইভার্সন। ওই জায়গা থেকে নতুন একটা জিনিস শিখছি, জিনিস হচ্ছে শেম। আর হায়া ইজ নট দ্য এক্সাক্ট ট্রান্সলেশন অফ শেম।
হায়া মানে হচ্ছে শেম বলতে যে তুমি তোমার অ্যাকশনের উপর একটু আহ, নজরদারি হও, যে তো মনে রাখতে হবে যে আল্লাহ তোমাকে সবসময় দেখতেছে। আর কি বলে একটা উনি একটা কথা বলতেছিল, একজন স্কলারের কাছে একটা লোক এসে তাকে জিজ্ঞেস করে কি জানি কি বলে, স্কলারটা তাকে বলে তুমি যদি হারাম করতে চাও, ওই লোকটা কি জানি বলছিল আমার এখন খেয়াল নেই, বলছিল তুমি যদি হারাম কিছু করতে চাও তুমি আল্লাহর রহমত ব্যবহার করো না। তো আল্লাহর রহমত ব্যবহার করো না মানে চোখ বাদ, হাত বাদ, পা বাদ, এগুলো হচ্ছে আল্লাহ রহমান, শ্বাস নেওয়া বাদ। আল্লাহ রহমত ব্যবহার করা যাবে, কারণ দুনিয়াতে তুমি আল্লাহ দুনিয়ায় আছো, এটা তোমার দুনিয়া না। True. পরে বলছে তুমি যদি হারাম করতে চাও এমন একটা জায়গায় যাও যেখানে আল্লাহ তোমাকে দেখবে না। ও লোকটা বলে এখন কই যাবো, সব জায়গায় তো আল্লাহ দেখে, কোথাও যেতে পারবো না। পরে এমন মনে কিছু বলছিল, ওই জিনিস দিয়ে হারাম করো যেটা আল্লাহর সৃষ্টি না, কিচ্ছু নেই। বা এরকম কিছু একটা কিছু বলছিল। পরে পরে ওই দিনের পর থেকে ওই লোকটা কোনো আর হারাম জিনিসে জড়িত হয়নি। তো ওই জিনিসটা বললাম, এটা হচ্ছে ম্যাসকুলিনিটি, এটা হচ্ছে বিইং এ ম্যান, বিইং এবল টু প্রোভাইড অ্যান্ড লিভিং ফর দ্য সেক অফ আল্লাহ। আর বাকি সব আননেসেসারি ওরা যেগুলো প্রিচ করতেছে, কারণ ওদের কি বলে ইসলামে নতুন হলেও তারা দে আর নট মুসলিমস। না, লাইক দ্য থিং ইজ বেনিফিট অফ দ্য ডাউট কতদিন আর দেওয়া যায়? বেনিফিট অফ ডাউট মানে বেনিফিট অফ ডাউট বলতে হচ্ছে যে ওরা হচ্ছে নিউলি আসছে, সো জিনিসটা জানে না এই জন্য করতেছে, এটাকে বেনিফিট অফ দ্য ডাউট বলে। আচ্ছা, এখন কতদিন আর না জানবে, কতদিন আর হচ্ছে জানবে, অ্যাট ওয়ান পয়েন্ট তো জানা লাগবেই। সো বেনিফিট অফ দ্য ডাউট তো লাইক আজীবন দেওয়া যাবে না। আর ওইটাও বুঝছি, ইউটিউব থেকে কিছু শেখা যাবে না এখন। যাই শিখতে হবে ইউটিউবের মধ্যে তোমার থাকে কি, তোমার ওই ওল্ড সোর্স থেকে এক্সট্র্যাক্ট করে নতুন একটা রিভলভ করে নতুন একটা। আমার কথা হচ্ছে আমাদের যেতে হবে ওল্ড সোর্সের দিকে। ওল্ড সোর্সে যেমন সিরা, কোরআন, আর যারা যারা প্রথমে মার্কাস আরেলিয়াস ওদের বই, ওগুলো হচ্ছে ওল্ডেস্ট সোর্স। আর দ্য থিং অ্যাবাউট ম্যাসকুলিনিটি ইজ যে ম্যাসকুলিনিটি একদম ডে ওয়ান থেকে ছিল, জাস্ট প্রত্যেক এরাতে ওয়ান না, এটা হচ্ছে ন্যাচারাল একটা জিনিস। Natural একটা জিনিস। এখান থেকে মানুষ, এই যে শোনো, এখান থেকে মানুষ যেহেতু ডাইভার্ট করে আসতেছে, মানুষ একটু উইক হয়ে যেতেছে, তখন মানুষ এটাকে নতুন ফ্রেম দিয়ে বলতেছে ম্যাসকুলিনিটি ইজ আ কনসেপ্ট, টেক দিস কনসেপ্ট, এটা হচ্ছে নতুন ফ্রেম দিয়ে বলতেছে, কারণ হচ্ছে মানুষ উইক হয়ে যাচ্ছে। এছাড়া ম্যাসকুলিনিটি আর ফেমিনিটি হচ্ছে আমাদের ন্যাচারাল ভিতরের মধ্যে টেস্টোস্টেরন, ডে ওয়ান থেকে ছিল, একটা হরমোনালি একটা জিনিস আল্লাহর কাছ থেকে দেওয়া। খালি হচ্ছে প্রত্যেক জেনারেশনেই কোনো না কোনো ভাব থেকে হচ্ছে উইক হয়ে যাচ্ছে, আর প্রত্যেক জেনারেশনেই কোনো না কোনো হচ্ছে প্রিচার আছে। যেমন একদম শুরুর থেকে হচ্ছে আদম আলাহ সাল্লাম, সে হচ্ছে ফার্স্ট প্রিচার ছিল। তারপর হচ্ছে সব প্রফেটসই হচ্ছে একটা ঈসা আলাহ সাল্লাম, তারপর হচ্ছে প্রফেট মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের সময় সে হচ্ছে তখনকার মডেল ছিল। তারপর হচ্ছে মার্কাস ইলিয়াস, সে তার তখনকার হচ্ছে ফিলোসফার ছিল। রোল মডেল, আমি বিশ্বাস করি রোল মডেল ধরবা যারা মৃত মানুষকে, যারা হচ্ছে কারণ তাদের ফুল লাইফ ডকুমেন্ট করা। না, এটাতে একটা ভালো জিনিস বলছোস যে যারা মৃত তারা কোনো ফিলসফি চেঞ্জ করতে পারবে না, যা বলে গেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। কিন্তু ধর হচ্ছে একটা এক্স ইউটিউবার আজকে বললো হচ্ছে যে ব্লু ইজ ব্লু, কিন্তু কালকে সে এসে বলতে পারবে যে না, ব্লু হচ্ছে আস্তে থেকে রেড। হ্যাঁ, সো যদি সে মৃত থাকে, সে তার টেস্টিমনিটা ওইখানে ফিক্সড জায়গায় থাকবে, সে কালকে এসে চেঞ্জ করতে পারবে না। এরকমই। তুই ইমাম আল গাজালির চিনিস? না। তো সে ছিল ইসলামের ওয়ান অফ দ্য মোস্ট প্রফেশন ফিলসফার। এখন আমি তাকে নিয়ে কয়েকটা কথা বলি। সে আজকাল যে মানুষরা কি বলে অনলাইনে প্রভোগ করে ডিবেট করা শুরু করে দেয় এই জিনিসপত্র নিয়ে, তো উনি আগে একটা সিস্টেম ছিল ফিলোসফারদের মধ্যে, যদি কিছুর অপোজিশন করতে হয় তাকে ওই জিনিসটা তোমার বুঝাইতে হবে যে তুমি ওই জিনিস নিয়ে এনাফ নলেজেবল। যেমন ইমাম আল গাজালি, তার আগে যত ফিলোসফার ছিল, মার্কাস আরেলিয়াস থেকে শুরু করে ক্রেটোস বলতে গেছিলাম মার্কাস আরেলিয়াস থেকে শুরু করে অ্যারিস্টটল আর সেনেকা আর যত ফিলোসফার ছিল, সবাইকে ক্রিটিক করছে। ও ক্রিটিক করার আগে ও প্রথমে একটা বই বানাইছে, তা ওই ক্রিটিকের বইয়ের নাম ছিল দ্য কোহেরেন্স অফ ফিলসফার। আর আগে একটা বই বানিয়েছিল যেখানে পুরো একটা বই ডিটেল করছে কোন ফিলসফাররা কী কী বলছে, তাদের বিশ্বাস কী কী ছিল এবং তাদের মেসেজটা কী কী ছিল অবশ্যই। পরে ওখান থেকে সেই বইটা লেখার পর সে
পরে বানাইছে দ্য কোহেরেন্স অফ দ্য ফিলোসফার। পরে বলছে প্রত্যেকটা ফিলোসফারের কথার মধ্যে কুফর আছে। দ্য ক্লোজেস্ট ফিলোসফার দ্যাট উই শুড ফলো হচ্ছে অ্যারিস্টটল। তার কথার মধ্যে কুফর অতটা ছিল না যে যে অন্যান্য ফিলোসফারের মধ্যে ছিল। অনেক ফিলোসফার ইউজুয়ালি গ্রিস বা হচ্ছে রোম থেকে আসছে, তারা মাল্টিপল গডকে বিলিভ হচ্ছে করতো। লাইক রোমান গডস, গ্রিক গডস, ওগুলা হচ্ছে ফলো করে। সো ওগুলা আইডিয়ালজি থেকে হচ্ছে ওদের ফিলোসফি লিখছে। সো হ্যাঁ, টিপিক্যালি হচ্ছে কুফর, শিরিক লাইক ফিল্ড ছিল সব জায়গায়। আর ইমাম আল গাজালি একটা বইয়ের জন্য সে অনেক কি বলে ব্যাকলেশ পাইছে ফর আ গুড রিজন। সে একটা বই লিখছে যেটা হচ্ছে ফিলোসফিকে তোমার সাধারণ মানুষদের কাছে নিয়ে আসে। একটা বই লিখছিল কি বলে ফিলোসফি একদম বেসিক, যেটা সাধারণ মানুষ বুঝতে পারে। তো স্কলাররা কি করছে, ক্রিটিক করছে যে তুমি এরকম বই কেন লিখছো, যখন সাধারণ মানুষদের কাছে এই ভ্যালুয়েবল নলেজ চলে যাবে। তো এটার জন্য প্রত্যেকটা তখনকার স্কলার যেগুলো অবশ্যই অপোজিশনে দূরে ছিল, তারা প্রত্যেকজনকে ক্রিকেট করছে এই বইটা তুমি পাবলিশ করবা না। কেন? কারণ ওই বইতে যে তোমার যে ফিলোসফি, স্কলারলি ফিলোসফি, এটা তো সাধারণ মানুষদেরকে ওইটাই তো হচ্ছে অনার। সাধারণ মানুষ জানলে তো তারা তো হাই র্যাঙ্ক বুঝে গেল। উনি ছিল হচ্ছে ইমাম আল গাজালি। সে ফিলোসফি কি বলে স্টাডি করছে বই লেখার 2 বছর আগে। 2 বছর সে একাধারা যত ফিলোসফারদের বই আছে, যত অ্যারিস্টটল থেকে শুরু করে মার্কাস এরেলিয়াস তো ফিলোসফার বলা যায় না, সে হচ্ছে তার কি বলে তার থটস যেগুলো তার ডায়েরিতে নোট করছে, ওখান থেকে তাকে ফিলোসফিক্যাল একজন ক্যারেক্টার বলে আমরা চিনি। তো ফিলোসফি বলতে তার হচ্ছে যে হাউ হি ডেলট উইথ প্রবলেমস, ওইগুলার থেকে হচ্ছে হাউ হি হ্যান্ডেল সিচুয়েশনস, ওই সিচুয়েশনগুলোকে একটা ফিলোসফিক্যাল একটা চ্যাপ্টার দেওয়া হয়েছে। আর হচ্ছে ওইটা লাইক আরেকটা নাম যদি বলা যায় স্টোইসিজম, ওখান থেকে আসছে। স্টোইসিজম আগে থেকে ছিল বাট লাইক প্রপারলি ডকুমেন্ট করা হয়েছে, লাইক এখন মডেলাইজ করা হচ্ছে। মার্কাস অ্যারেলিয়াসকে মডেলাইজ করা হয়, কিন্তু সেনেকার ফিলোসফি তার থেকে আর বেশি। কারণ মার্কাস অ্যারেলিয়াসের কি বলে রোল মডেলই ছিল সেনেকা। আজকের জন্য রেখে দিই। থ্যাংক ইউ জারাফ। আল্লাহ হাফেজ।